নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1 কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন। বাংলাদেশে হিন্দু বিদ্বেষের মাঝেই কটাক্ষ শুভেন্দুর। ছোট গলি দিয়ে রেললাইন পার হচ্ছিলেন, ঠিক তখনই আচমকা ভয়ঙ্কর কাণ্ডে ছিন্ন ভিন্ন দেহ, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দীঘায় আজ মুখ্যমন্ত্রী 3 দিনের সফরে সৈকত শহরে মমতা, দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ। জানুন পূর্ণ সফরসূচি। কেউ চোখ তুললে উপড়ে নেব, ভারতকে হুঁশিয়ারি। বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্যের বার্তা এলো পাকিস্তান থেকে। চাকরির নাম করে গভীর রাতে মহিলাকে কুপ্রস্তাব, টিএমসিপির বড় নেতাকে আটক করেও ছেড়ে দিল পুলিশ। জানুন বিস্তারিত। বিনয় মিশ্র এখনো পলাতক, কয়লা পাচার মামলায় বাকি 48 জনকে নিয়ে ফাইনাল চার্জ গঠন। গোবরডাঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 7টি দোকান, ঘুম হলো এলাকাবাসী। জুলাই বিপ্লবের আগেই বাংলা দখলের প্ল্যান করে ফেলেছিল ওরা, পুঁতে গেছে রক্তবীজ। গড়ে ফিরেও দখলে এলো না পঞ্চায়েত সমিতির ঘর, এবার হাইকোর্টে আরাবুল। বর্ধমানে দর্জির বাড়িতে ইডি, নেপথ্যে কোন ঘটনা? জানুন বিস্তারিত। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন 30% দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না। মুখ্যমন্ত্রী 1 কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী 370 ধারা উপরে ফেলে কাশ্মীরে ভারতের পতাকা উড়িয়েছেন। 500 বছরের অযোধ্যা বিবাদ মিটিয়ে রাম মন্দির তৈরি করেছেন। চীনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। হিন্দুরা ঐক্যবদ্ধ বুঝে মুখ্যমন্ত্রীর ভাষা বদলাচ্ছে, কারণ বাকি 70% এক হয়েছে, তাই মুখ্যমন্ত্রী সুর বদলাচ্ছেন। এবার ধর্ম রক্ষা কমিটি গড়ার সময় এসেছে। পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না। চিন্ময় প্রভু মাথা নত করেননি। সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। সাত সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায়। জানা যায়, শান্তিপুর কৃষ্ণনগর শাখায় স্টেশন ডাউন ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, তখনই মোটর বাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি। জানা যায়, ওই ব্যক্তির নাম শঙ্কর রায়, বয়স আনুমানিক 45 বছর, পেশায় কাপড় ব্যবসায়ী, বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর। স্থানীয় সূত্রে খবর, একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাকে। তার মোটর বাইক ট্রেনের তলায় পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটিতে 1000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। 3 দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রীর। আজ মঙ্গলবার দুপুরেই পূর্ব মেদিনীপুরের দীঘায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের কাজের প্রস্তুতি দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা থেকে হেলিকপ্টারে নিউ দীঘার হেলিপ্যাডে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। দীর্ঘদিন থেকে জোর কদমে চলছে কাজ। বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দীঘা মন্দারমণিতে। সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে বাংলার পর্যটন মানচিত্রে দীঘা আরও বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। পরিগামী পর্যটক ও পুণ্যার্থীদের দীঘামুখ করতেই এই সৈকত নগরীকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে। কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দও হয়ে যায়। তারপরেই হিটকর তদারকিতে শুরু হয়ে গিয়েছিল সীমানা প্রাচীর নির্মাণের কাজ। বর্তমানে কাজ প্রায় শেষ পথে বলেই খবর। এগিয়ে আসছে উদ্বোধনের সময়ও। এদিকে 26-এই আবার বিধানসভা নির্বাচন, তাই এই সময় মমতার দীঘা সফর বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিহাস ভুলে গেল। এই মুহূর্তে বাংলাদেশের বন্ধু পাকিস্তান আর ভারত শত্রু। পুরনো সমস্ত কৃতজ্ঞতা যেন এক নিমেষে ভুলে গেল বাংলাদেশ। বাংলাদেশকে এই মুহূর্তে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা পাকিস্তানের, আর তাতেই এই কথা বলছেন কূটনীতিকরা। প্রকাশ্যেই পাক কট্টরপন্থী ধর্মগুরু বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছেন।
তিনি বলেন, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, কেউ চোখ তুলে দেখলে উপড়ে নেওয়া হবে, হাত তুললে ভেঙে দেওয়া হবে। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে ঠিক এভাবেই হুঁশিয়ারি দিলেন পাক নেতা। তিনি আরো বলেন, আজ আমরা আমাদের বাঙালি ভাইদের জবাব দিচ্ছি, তাদের উদ্দেশ্যেই বলছি, এই পাকিস্তান তোমাদের, এই পাকিস্তানের যে অ্যাটম বম্ব আছে সেটাও তোমাদের। কারো সাহস থাকলে চোখ উঠিয়ে দেখুক। পাকিস্তানে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানও তোলেন তিনি। যদিও ভারতীয় সেনাদের একাংশের মতে এই ধরনের আচরণ আশা করা যায়। এ প্রসঙ্গে বর্তমান অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী বলেন, পাকিস্তানের র্যান্ডম রাজনৈতিক নেতারা তো এই মুহূর্তে উস্কানি দেবেই। যে বলছে ওর হাতে এখতিয়ার রয়েছে পরমাণু বোমা দেওয়ার, ও আসলে হাতে একটা মাইক পেয়েছে, সামনে কিছু সাপোর্টার রয়েছে, তাদের উস্কানি দিচ্ছে। নিউক্লিয়ার কি ঝালমুড়ি নাকি? এই ধরনের হুমকি হুঁশিয়ারিকে একেবারেই আমল না দেওয়ার বার্তা দিচ্ছেন ভারতীয় সেনাকর্তারা। চাকরি দেওয়ার নাম করে মহিলাকে গভীর রাতে অশালীন প্রস্তাব পাঠানোর অভিযোগ, গণপিটুনি খেলেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ স্তরের নেতা। অভিযুক্তকে আটক করেও শেষে ছেড়ে দিল পুলিশ। থানা ঘেরাও বাম বিজেপির। চাঞ্চল্যকর ঘটনা বাগডোগরায়। অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিবেশী এক মহিলাকে কুপ্রস্তাব দেন ঘাসফুল শিবিরের ওই ছাত্র নেতা। অভিযোগ, দিনের পর দিন গভীর রাতে পাঠানো হতো সেই মেসেজ। কিছুদিনের মধ্যেই মহিলার কাছে সব জানতে পেরে অভিযুক্ত যুবককে চেপে ধরেন তার বাড়ির লোকজন। মারধর করা হয় বলেও জানা যাচ্ছে। এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের ওই নেতাকে আটক করে থানাতেও নিয়ে যাওয়া হয়, যদিও মধ্যরাতেই তাকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, বাগডোগরায় একটি কলেজে অশিক্ষক কর্মচারী হিসেবে কাজ করেন ওই নেতা। তার স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। এখানেই পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের দাবি, শাসক দলের চাপেই অ্যাকশন নিয়েও পিছু হটেছে পুলিশ। এমনকি মহিলার পরিবারের তরফে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে এদিন বাগডোগরা থানা ঘেরাও করে এসএফআই মাঠে নামে বিজেপির ছাত্র যুব মোর্চাও, যদিও এ নিয়ে অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্য সড়ক লাগোয়া গোবরডাঙ্গার কালীবাড়ি মোড় এলাকায় জমিদারি বাড়ির পুকুরে অবৈধভাবে নির্মাণ করা পরপর 7টি দোকানের হঠাৎই মাটি আলগা হয়ে ধস নেমে উল্টে পড়ল। গোবরডাঙ্গার 4 নম্বর ওয়ার্ড ব্রিজ সংলগ্ন রাস্তার পাশেই এভাবেই 7টি দোকান ধসে যাওয়ার আতঙ্ক ছড়িয়েছে। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি রীতা মুখোপাধ্যায় অবশ্য স্বীকার করে নিচ্ছেন, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান তোলার ক্ষেত্রে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। তার জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হওয়ার পূর্বেই এই দোকান হয়েছে বলেও জানিয়ে দেন রীতা মুখোপাধ্যায়। তিনি এও জানান, ওই জায়গাটি পিডব্লিউডির হওয়ায় বিষয়টি তার নজরদারির মধ্যে হলেও এর কোনো রিপোর্ট বা অভিযোগ তার কাছে আসেনি, ফলে তাই তিনি ব্যবস্থা নিতে পারেননি। ইট দিয়ে গাঁথা বিল্ডিং এর ভার সহ্য করতে না পেরেই এদিন ভোরে পরপর 7টি দোকানে ধস নেমে তলিয়ে যায় পিছন দিকে। কোনো রকম ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎই এভাবে দোকানগুলি পুকুরের উল্টে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ওই এলাকায় ধস ভেঙে পড়া দোকান মালিকরা অবশ্য ব্যাপক লোকসান হয়েছে বলেও দাবি করেন। তবে এই ঘটনায় কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে। তবে পৌর প্রধান শঙ্কর দত্ত জানিয়েছেন, পুকুরের মাটি ফিলিং এর কাজ পৌরসভার তরফ থেকে করে দেওয়া হবে, যাতে ওই দোকানদাররা রুটি না হারায় সে বিষয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানান চেয়ারম্যান। ঘটনার পর থেকেই আশেপাশের এলাকার মানুষজন ভিড় জমান গোবরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায়। ছুটে আসেন গোবরডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরাও। এখন দেখার, পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা করা হয় কি না। ওপার বাংলায় যেন অশান্তির দাবানল আজ এসে পড়েছে এপার বাংলাতেও। এরই মধ্যে কলকাতা দখলের হুমকিও এসেছে বাংলাদেশের কট্টরপন্থীদের তরফে, এসেছে ভারতের মানচিত্র বদলের হুমকিও। উদ্বেগ বাড়ছে নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের কার্যকলাপ নিয়ে। ভারত ও বাংলাদেশের নিষিদ্ধ এই সংগঠন কি ডানা মেলেছে পশ্চিমবঙ্গেও? একাধিক তথ্যসূত্রে সেই সম্ভাবনা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি নিষিদ্ধ ওই সংগঠনের 2 সদস্য এসেছিল এপারে। গোয়েন্দা সূত্রে এই খবর সামনে আসার পর থেকেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, মে মাসের 23 তারিখ মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল সাব্বির আমির ও রিদওয়ান মারুফ নামে 2 যুবক। তাদের কাছে ছিল বৈধ পাসপোর্টও, কিন্তু বাংলায় ঠিক কোন কাজে এসেছিল তারা? সংগঠন কি ছড়িয়েছে এই রাজ্যেও? গোয়েন্দাদের রিপোর্টে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে খবর, পশ্চিমবঙ্গে পা রাখার পর মালদহের বৈষ্ণবনগরের এক যুবকের বাড়িতে যায় তারা। টুরিস্ট ভিসাতে আসা ওই 2 যুবক নিজেদের ছাত্র পরিচয় দিয়েছিল। বৈষ্ণবনগরে ওই যুবক ছাড়াও ওই এলাকার একাধিক বসতিতে যায়। বেশ কয়েকটি বৈঠক করে দুজনে। এরপর তারা দুজন চলে যায় ধুলিয়ানে, সেখানেও গ্রামের যুবকদের নিয়ে বৈঠকে বসে বলে খবর।
30-এ ফের তারা ফিরে যায় বাংলাদেশে। দুজনের গতিবিধি নিয়ে সন্দেহ হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। তদন্তে জানা যায় দুজনেই রাজশাহীর বাসিন্দা। রিদওয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুজনেই হিজবুত তাহরির সংগঠনের সঙ্গে যুক্ত। আমির ওরফে সাব্বির হিজবুত তাহরিরের একজন পুরনো সংগঠক এবং নেতা বলেও জানা যাচ্ছে। 30-এ মে তারা ভারত ছাড়লেও রক্তবীজকে পুঁতে দিয়ে গিয়েছিল এপার বাংলায়। গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে আরও সব ভয়ঙ্কর তথ্য। বাংলাদেশে অশান্তির আবহে তাতেই কপালে ভাঁজ আরও চওড়া হচ্ছে গোয়েন্দাদের। পঞ্চায়েত সমিতির হারানো ঘর ফিরে পেতে এবার আদালতের দ্বারস্থ আরাবুল ইসলাম। গতকাল এ বিষয়ে হাইকোর্টে আর্জি জানালেন তিনি। আরাবুলের যুক্তি, চেনা ঘর, চেনা চেয়ারে না বসলে কাজে গিয়ে আমজনতার সমস্যায় পড়বে। একটা দুটো বছর নয়, টানা 12 বছর একই ঘরে বসে এলাকার মানুষকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে পরিষেবা দিয়েছেন আরাবুল ইসলাম। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই সামনের প্রথম ঘরটিকে সবাই সভাপতির ঘর বলেই চেনেন জানেন। অভিযোগ, আরাবুল জেলে যেতেই সেই ঘরটি দখল করে নিয়েছেন আরাবুল বিরোধী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ খায়রুল ইসলাম। হাইকোর্টের রায়ে আরাবুল 10 মাস পরে পঞ্চায়েত সমিতিতে ফিরলেও তার পুরনো ঘর ফিরিয়ে দিতে নারাজ খায়রুল। সেই ঘর ফিরে পেতেই এবার আইনের দ্বারস্থ একদা ভাঙড়ের দোর্দণ্ড প্রতাপ নেতা আরাবুল ইসলাম। আরাবুল ইসলাম বলেন, 2013 সাল থেকে ওই ঘরটায় আমি বসছি। একবার সহ সভাপতি এবং 2বার সভাপতি হিসেবে আমি ওই ঘরে বসে কাজকর্ম করেছি। দোতলাতে বিডিও, সহকারী সভাপতি ও কর্মাধ্যক্ষদের অফিস আছে। এখানে সভাপতির ঘর হলে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবেন। আমি যদি অন্যত্র বসি তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে। দরজা খুলতেই বাসিন্দাদের চক্ষু চড়ক গাছ হবার জোগাড়। পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। হলোটা কি? ঘটনাস্থল বর্ধমানের লস্কর দিঘি এলাকা। খোঁজ নিয়ে বাসিন্দারা জানতে পারলেন এলাকার হাসান আলীর বাড়িতে হানা দিয়েছে ইডির আধিকারিকরা। এর আগে 7 সকালে টিভির পর্দায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তল্লাশি অভিযান দেখেছেন বাসিন্দারা। তা বলে ছাপোষা দর্জির বাড়িতে ইডির হানার কথা কেউই মনে করতে পারছেন না। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। লোকমুখে হাওয়ার চেয়েও বেশি গতিতে ছড়িয়েছে দর্জির বাড়িতে ইডির হানার খবরও। তা দেখতে কৌতূহলী মানুষজন ভিড় করছেন লস্কর দিঘি এলাকায়। জটলা থেকে উঠে আসছে নানাবিধ আলোচনাও। দর্জির বাড়িতে ইডি হানা কেন? তবে কি কাপড় সেলাইয়ের আড়ালে অন্য কোনো কারবারের সঙ্গে যুক্ত হাসান আলী? কানাঘুষো নানা মন্তব্য উঠে আসছে বাসিন্দাদের আলোচনায়। তবে এ ব্যাপারে অফিসিয়ালি ইডির তরফে এখনো কিছু জানানো হয়নি। জানা যাচ্ছে এদিন 7 সকালে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চক বড়ালির মধ্যপাড়া এলাকাতেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। সেখানে জলিল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।